সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন চ্যানেল আই রাউন্ড টেবিল, পাওয়ার্ড বাই স্বপ্ন দেখার জন্য। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদে। সেই সাথে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন বাংলাদেশের প্রথিতযশা ব্যক্তি আমাদের স্টুডিওতে আমরা আলোচনা করব। তার আগে বলতে চাই যে আমরা মানুষ এবং মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, তার নানা রকমের অধিকারের ব্যাপার আছে এবং এই যে আমরা শ্রেষ্ঠ মানুষ, আমাদের মৌলিক অধিকারের পাশাপাশি আমাদের যে মনের অধিকার, আমাদের যে ভিতরের যে আলাদা রকমের একটা চাহিদা, সব কিছু মিলিয়ে আমরা এই শব্দটি বোধহয় সবসময় শুনি মানবাধিকার। কিন্তু আসলে কি বাংলাদেশের মানুষ তার মানবাধিকার প্রশ্নে সম্পূর্ণভাবে উত্তর পায়? এই নানা রকমের প্রশ্ন ভাবনা নিয়েই আজ আমরা বসেছি। আমরা কথা বলবো আমাদের আজকের বিষয় অন্তর্বর্তীকালীন মানবাধিকার। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি ব্যারিস্টার ওমর সাদাত, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সভাপতি গুলশান সোসাইটি। সেই সাথে আমাদের আজকের আয়োজনে আরও উপস্থিত আছেন মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি, সমাজবিজ্ঞানী, মানবাধিকার তাত্ত্বিক, কবি এবং চেয়ারম্যান জাতীয় মানবাধিকার সোসাইটি। সেই সাথে আমাদের আয়োজনে আমরা আরও পেয়েছি মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সম্পাদক, মানবাধিকার খবর। আপনাদের তিনজনকে অনেক শুভেচ্ছা। খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়েছি আমাদের আয়োজনে এবং দর্শক আমরা প্রত্যাশা করি আপনারাও থাকবেন আমাদের আয়োজনের পুরো সময় জুড়ে। আমি শুরুতেই আসতে চাই ব্যারিস্টার ওমর সাদাত আপনার কাছে। আপনি নিজেও একজন মানব, আপনার কি মনে হয় যে আসলে আমাদের বাংলাদেশে আমাদের মানুষ আমরা যারা মানবাধিকার প্রশ্নে আমরা আসলেই কি উত্তরটা পাই? মানবাধিকার একটা বড় শব্দ। মানবাধিকার ধরলেই আমরা মনে করি যে বড় বড় সেমিনার, সিম্পোজিয়ামে গিয়ে বড় বড় মানুষরা বড় বড় আলোচনা করছে, কিন্তু মানবাধিকার কিন্তু আসলে একটা প্রতিদিনের বেঁচে থাকার একটা সংগ্রাম। মানবাধিকার মানুষকে কিভাবে এক পর্যায় থেকে উপরের পর্যায়ে নিয়ে যাবে সেটার যে একটা স্ট্রাগল, মানবাধিকার হচ্ছে সেটা। আমার কাছে মানবাধিকার হলো, অনেকের কাছে অনেক রকম মানবাধিকার আছে। আমার কাছে মানবাধিকার হলো গরিব মানুষের বেঁচে থাকার অধিকার। আপনার একটা গরিব মানুষকে বাংলাদেশের মতো দেশে কিভাবে আপনি বাঁচিয়ে রাখতে পারছেন? উদাহরণ দিয়ে বলবো, যেখানে মৌলিক চাহিদার পাঁচটি যে প্রধান, সেটা নিশ্চিত করাই যখন কঠিন হয়ে পড়ে তখন মানবাধিকার কি অনেকটা আসলে লাক্সারির মতো শোনায় কিনা? মানবাধিকারটা হচ্ছে মৌলিক অধিকারটাই হচ্ছে মানবাধিকার। রাইট টু লাইফ হচ্ছে আপনার বেঁচে থাকার অধিকার, খাওয়ার অধিকার, পানির অধিকার। উদাহরণ দিয়ে বলি, এই যে সাম্প্রতিক কালে আমাদের এই 2 সপ্তাহ হলো না বা একটা করাইলে বস্তিতে আগুন ধরলো, আমরা সবাই ছুটে গেলাম, চারিপাশ দিয়ে 12টা ফায়ার ব্রিগেডের গাড়ি ঘুরছে কিন্তু ঢুকতে পারছে না। আমি এর পার্শ্ববর্তী এলাকা করাইলে গুলশান সোসাইটির সভাপতি হিসেবে আমি সঙ্গে সঙ্গে সেখানে গেলাম। গিয়ে আমি মানুষের যে আহাজারিটা দেখলাম, আহাজারি কীরকম, এবং মুহূর্তের মধ্যে সেই মানুষগুলো একেবারে পথে বসে গেল। দেখুন কীরকম, একটা বাচ্চাকে রেখে তার মা কাজে গিয়েছে, তার তো রাখার কোনো জায়গা নেই, ঘরের মধ্যে বন্দি করে রেখে গেছে। মা হুড়মুড় করে আসছে, হাওমাও করে কাছে, আমার বাচ্চাটা কি আগুনে পুড়ে মরে গেল? তার মতো একটা বাচ্চা রাখার জন্য কোনো একটা জায়গা নেই। সেই মায়ের মানবাধিকার কি? একজন ভদ্র মহিলা, কত হবে, 30-32 বছর হবে, সে হাওমাও করে কাছে, তার ফ্রিজটা পুড়ে গেছে। তার স্বামী নাকি অনেক কষ্ট করে নতুন ফ্রিজ কিনেছিল, দিন 10 গায়ে সেই ফ্রিজ পুড়ে গেছে। সে বলছে আমি মরে যেতাম, ফ্রিজটা রয়ে যেত। তার স্বামীর শ্রমের প্রতি তার যে সম্মান। একটা ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, সে দৌড়িয়ে আসছে বুকের মধ্যে বই জড়িয়ে ধরে। আমি জিজ্ঞেস করলাম বই কেন, অন্য কিছু আনো নেই? বলেন আমার পরশুদিন পরীক্ষা। এই যে ছোট বাচ্চাটা সবকিছু হারিয়ে ফেল, আগুনে তার শুধুমাত্র একটি অগ্নিকাণ্ডের একটি স্থানের কিছু মানুষের এই ঘটনা দেখলে আমরা বলতে পারি যে আসলে মানবাধিকার প্রশ্নে আমরা কতটা পিছিয়ে। মানে এটা তো নতুন না, গত এক যুগে 9 বার আগুন ধরেছে ওখানে। গরিব মানুষ থাকছে বলে আমরা এটা কোনো দেখছি না যে মানুষ এখানে ধরলে আগুন লাগবে কিভাবে, চারপাশে পানি, অথচ পানি নেওয়ার কোনো ব্যবস্থা নেই। গরিব মানুষ কি এই দেশে বাঁচবে না? এই দেশে শুধু মধ্যবিত্ত বড় লোকরা বাঁচবে? এই যে করাইল বস্তিতে আরও অনেকগুলো বস্তি আছে যাদের উপর ভিত্তি করে পুরো শহর চলে। পৃথিবীর যে কোনো জায়গায় গরিব মানুষের থাকার জন্য জায়গা আছে, লো কস্ট হাউজিং আছে। কিছু জায়গায় বড় লোক থাকবে, কিছু জায়গায় মধ্যবিত্ত থাকবে, কিছু গরিব মানুষ থাকবে। সেটা কিন্তু সমাজের ওই যে শ্রেণী ব্যবস্থাটাকে করা এবং মানুষের জীবন মানের যা কিছু প্রয়োজনীয় সেসব সার্ভিস দেওয়ার জন্য কিন্তু এই মানুষগুলো দরকার। তো এখন আমাদের কথা হচ্ছে যা শ্রম ঢাকায়, আপনার জায়গা থেকে ভাবেন, আপনি গুলশানের একজন বাসিন্দা এবং আপনার যে গৃহকর্মী তিনি করাইল বস্তি থেকে আসেন, তিনি আসতে পারছেন না, তাকে অন্য কোথাও স্থানান্তরিত করা হলো। আপনার জন্য কিন্তু আপনার জীবন অনেক কঠিন হয়ে যাবে। আমার জন্য কেন, আমাদের সবার জন্য। কারণ আমাদের ঢাকা শহরে যারা শ্রম দিচ্ছে,
আপনি রিক্সা চালানো বলেন, দোকানদার বলেন, একটা বড় অংশ পিয়ন বলেন, করাইল বড় বস্তিতে অংশ। থাকেন। ঢাকা তো এখন আমরা সেদিন দেখলাম যে পুরো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম শহর জি ঢাকা, অথচ ঢাকার মতো জায়গায় আমরা গরিবরা কোথায় থাকবে সেটা সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। একদম। তাহলে আমরা আমি এই ব্যাপারে শুনবো আপনার কাছ জি। থেকে, ব্যারিস্টার ওমর সাদাত, আমি নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো। আমি আসতে চাই মোহাম্মদ রুজুল ইসলাম আপনার কাছ থেকে। আমরা যদি আসলে যেমনটি চমৎকারভাবে বলেছেন ব্যারিস্টার ওমর সাদাত, যে আসলে এরকমের এক একটি দুর্ঘটনাতে আমরা আরো বুঝতে পারি যে আসলে মানবিক বিপর্যয়ের অবস্থাটা বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় আরো কত একটা খারাপ জায়গায় আছে। আপনি কি মনে করেন যে আসলে আমাদের এই যে প্রায় 55 বছরের বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা এখনো পর্যন্ত কেন এই জায়গা থেকে থেকে মানুষের যে মানবাধিকারগুলো নিশ্চিত করা, তার জীবন মানকে সুনিশ্চিত করা কেন করতে পারেনি? বিষয়টা হচ্ছে সমসাময়িক কিছু হিউম্যান রাইটস, এবং শুধু সমসাময়িক নয়, এখন এই মুহূর্তে বার্নিং ইস্যু। যেটা আপনি বললেন দুর্ঘটনা কথা, আমি কথা পরে আসছি। আমি আগে আমার বাংলাদেশে মানবাধিকারের ধারণাটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না। আমাদের দেশে আমরা এখনো পর্যন্ত গত 55 বছরে মানবাধিকার ধারণাটাই তৈরি করতে পারিনি, আমার ধারণাটাই তৈরি হয় নাই। এখন প্রশ্ন আসতে পারে কেন তৈরি হয়নি। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গভর্নেন্স সিস্টেম, গুড গভর্নেন্স নাই। লিকেজটা আমি আপনাকে আগে বুঝাই। প্রথমত হচ্ছে আমার এখানে তো গুড গভর্নেন্স নাই। গত 54 বছরে আমরা এটা নিশ্চিত করতে পারিনি। আমরা শুধু মুখ দিয়ে বলছি। আমরা সমাজবিজ্ঞানী এমিল ডুরখেম থেকে শুরু করে আমরা যদি অগাস্ট কোথ বা কার্ল মার্কসের ক্লাস কমপ্লিটের দিকে তাকাই, আমরা যদি স্টাডি করি, আমাদের ভিতরে কিন্তু স্টাডিও নাই। আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করছি এর মধ্যে আমি ড্যাম শিওর যে 80% মানবাধিকার কর্মীর কোনো পড়াশোনা নেই। এটা আমার জন্য, আমার দেশের জন্য লজ্জার। আমি দায়িত্ব নিয়ে বলছি। মানে তাত্ত্বিক বিষয়গুলো তারা বুঝে না, বুঝতে চাচ্ছে না। এখন মানবাধিকারের সঙ্গে মানবতার একটা রিলেশনশিপ আছে, হিউম্যানিজম। মানবাধিকার হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, আর হিউম্যানিজম হচ্ছে একটা ফিলোসফি। অ্যাবসলিউটলি। এখন আমরা গুলিয়ে ফেলছি। আমরা ভাবছি যে কড়াইল বস্তুতে যেটা, যে কথাটা আমাদের ব্যারিস্টার সাহেব অত্যন্ত সুন্দরভাবে বললেন, আমি তার সাথে একমত। কিন্তু কড়াইল বস্তুতে যখন আগুন লাগে আমরা কেন যাই? আমরা যাই ত্রাণ বিতরণ করতে, রিলিফ বিতরণ করতে। দিস ইজ নট হিউম্যান রাইটস ওয়ার্ক। কড়াইল বস্তুতে আগুন লাগবে না সেটার জন্য আমরা কী করছি, সেটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়ার্ক। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমরা কী করছি। একটা বিপদে পড়লো, না খেয়ে থাকলো, তাকে আমি দিলাম, এটা হচ্ছে মানবতা। আমার মানবতা। আমি কান্না করছি। আমি কি করছি? কান্না করছি। আমি ওয়াটার পলিউশন করছি, আমি এয়ার পলিউশন করছি, আমি সাউন্ড পলিউশন করছি, করে আমি রোগবাহী তৈরি করছি। এবং আমাদের যারা লেস প্রিভিলেজ এবং আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী, এদের চিকিৎসা করার মতো কোনো ধরনের সুযোগ সুবিধার কারণে এরা ফাইন্যান্সিয়ালি এরা আন্ডার লাইন, এরা পভার্টির নিচে, দরিদ্র নিচে এরা বসবাস করে। সংকট কারণে এরা পার্সেলে চিকিৎসা করতে। আমি হাসপাতালে দেখে একজনকে টাকা 10,000, 20,000, 5,000 টাকা দিয়ে আসছি। দিস ইজ নট হিউম্যান রাইটস ওয়ার্ক। হিউম্যান রাইটস ওয়ার্ক হচ্ছে আমার এখানে পভার্টি থাকবে না। তাহলে পভার্টিকে এলিমিনেট করার জন্য আমি কী করছি? আমাদের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ নাই। আমরা কি আসলে অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি? এই যে এখন আমরা ভূমিকম্পের এমনকি যে মানুষের কথা আপনি বলছেন, সেই মানুষই আসলে কতজন তার নিজের অধিকার সম্পর্কে তারা আসলে সঠিকভাবে জানে? আসলে এটা দায়িত্বটা কার? আমি বলছি এরা তো বাস করতেছে আমাদের মেইন স্ট্রিম সোসাইটি। আমরা যারা নিজেদেরকে সিভিল সোসাইটি দাবি করছি, আমরা যারা নিজেদেরকে সিটিজেনের সংখ্যাটা নাগরিক দাবি করছি, সুনাগরিক দাবি করছি, তাহলে আমাদের সঙ্গে ওদের একটা তফাৎ আছে, ডিফারেন্স আছে। কি তফাৎ? আসলে মূলত সমস্যাটা তৈরি হয়েছে, ডিফারেন্সটা কোথায়? অর্থনৈতিক সক্ষমতা। এতে সে আর্থিক সক্ষমতা নাই। তো সঙ্গত কারণে আমি আমার বাচ্চাটাকেও যখন ভর্তি করাতে যাই, যেমন আমি নিজে একটা স্কুলের, ডন বস্কো স্কুলের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান, তো আমার স্কুলে ভর্তি অ্যাডমিশন ফি 3 লাখ টাকা অ্যাডমিশন ফি। তো আসলে কি একটা আন্ডারলাইনের বাচ্চা কি 3 লাখ কেন? 3,000 টাকা অ্যাডমিশন ফিতে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে? কত পার্সেন্ট লোকের আছে? তাহলে এই যেটা নাই, তাহলে আমি কেন এদেরকে আর্থিক সক্ষমতা তৈরি করে দিতে পারলাম না? এই একটা রাষ্ট্রের, রাষ্ট্র মানে আমাদের সকলের, রাষ্ট্র আমাদের সকলের। রাষ্ট্র মানে কিন্তু কোনো সরকার প্রধান বা এখন যারা ক্ষমতায় আছে তাদের বা আগে যারা তাদের না। রাষ্ট্র মানে আমরা সবাই। আমরা আমাদের রাষ্ট্রকে সেভাবে মেক করতে পারি নাই। আমরা ব্যর্থ হয়েছি, দুইটা কারণে ব্যর্থ হয়েছি। এক হচ্ছে পার্লামেন্টে আমরা যোগ্য প্রতিনিধি পাঠাতে পারিনি। কেন পারিনি? এখনও আমাদের টাকায় ভোট বিক্রি হয়। এখন আমাদের
যদি টাকা দিয়ে বুট বিক্রি হয়, বুট হলেও আপনি বুট দিলেন, এই যে ভোটাধিকার কথা আসছে এখন সমস্যা কিছু, টাকা যদি বুট বিক্রি হয় কখনোই যোগ্য ব্যক্তি পার্লামেন্টে যাবে না। আর যোগ্য ব্যক্তি আমি এই পয়েন্ট থেকে মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি আপনাকে আমি একটু থামাতে চাই, এবং এই প্রশ্নটা দিয়েই দীর্ঘদিন ধরে কাজ করছেন আরো একজন মানবাধিকার কর্মী, তিনি রিয়াজউদ্দিন আমাদের সাথে আছেন। এই যে কথাটি মোহাম্মদ নজরুল ইসলাম বললেন যে ভোটাধিকার প্রয়োগ, এটাও কিন্তু আসলে মানুষের অন্যতম একটি অধিকার, একটি গণতান্ত্রিক দেশে এটা অন্যতম প্রধান অধিকার। সেটার প্রশ্নে যখন আসলে আমাদের ওই যে ভোটটা টাকার বিনিময়ে দিয়ে দিচ্ছি, এবং সেটার কারণে কি হচ্ছে, পুরো সিস্টেমটার মধ্যে একটা অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, আপনার কি মনে হয় যে একজন নাগরিক হিসেবে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করে আপনার যে মানবাধিকারের অন্যতম যে বিষয়গুলো নিশ্চিত করার জন্য যাকে পাঠাবেন, সেই প্রশ্নে আপনি কি মনে করেন? প্রথমে বলতে চাই, মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। তো আমরা যদি মানুষের সৃষ্টির যে সেরা যে জীব আমরা, এটা যদি আমরা কথা কাজে বা বিভিন্ন জায়গায় না বলতে পারি, না করতে পারি, তাহলে আমরা কিসের মানুষ? আমাদের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, আমাদের ভিতরে যদি মানবিকতা না থাকে, মানবতা, মানব কল্যাণে আমাদের সব সময় ব্যয় করতে হবে। যারা মানব কল্যাণে সময় শ্রম ব্যয় করে না, তাদেরকে আল্লাহ পাক হসপিটালে, জেলখানায়, অকাজে কুকাজে সময় ব্যয় করেন। তো আমরা ভালো কাজে ব্যয় করলে কি হয়? আমরা ভালো কাজে ব্যয় করব সময়টাকে। তো বর্তমান সরকার মানবাধিকার গণতন্ত্র কথা বলে আগাচ্ছে এবং মানবাধিকার গণতন্ত্র পথকে উন্মুক্ত করছে। আমরা এখন কথা বলতে পারছি, আগের তুলনায় এখন বেশি কথা বলতে পারছি, তো মানবাধিকার নিয়েও কথা বলতে পারছি। তো আমি বলবো যে মানুষের 5টি মৌলিক অধিকার আছে, সবাই জানেন। তারপরেও খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। তো জাতিসংঘ ঘোষিত 30টা ধারা আছে। এই ধারার ভিতরে মানুষের ভোটাধিকার একটা অন্যতম অধিকার, যা মানুষের কী কী অধিকার আছে এটা জাতিসংঘের 30টা ধারার ভিতরেই বর্ণিত আছে। তো আমরা এই ভোটাধিকারকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি এবং এই ভোটাধিকার যদি সরকার ওইভাবে ব্যবস্থাপনা করতে পারেন, আমরা যদি সঠিক লোক বাছাই করতে পারি, ন্যায়নিষ্ঠ, নীতিবান, সত্যবান লোককে যদি আমরা জায়গা মতন বসাইতে পারি, সংসদে বসাইতে পারি এবং আমরা ভোট দিতে পারি, তাহলে আমার মনে হয় দেশটা আরো উন্নতির দিকে এগিয়ে যাবে। তারা দেশের স্বার্থ দেখবে, মানে মানবাধিকার সুনিশ্চিত করা অনেক বেশি সহজ হবে। অনেক ধন্যবাদ রিয়াজউদ্দিন। নিশ্চয়ই আমি আপনার কাছ থেকে শুনবো, আবার আসতে যাই ব্যারিস্টার ওমর সাদেত আপনার কাছে। এই যে আসলে কতগুলো বিষয় এলো, এবং এর মধ্যে যদি আমরা বলি যে আমাদের বর্তমান দেশের একটা অন্য রকমের ফেজের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে দেশের মানুষের শৃঙ্খলা বলি, মানবাধিকার বলি, সমস্ত কিছু নিশ্চিত করার যে চেষ্টা, সেটা তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আপনি কিভাবে দেখেন যে আসলে এই চেষ্টাটা কতখানি আমাদের বাংলাদেশের মানুষের জীবনকে পরিবর্তন করার ক্ষেত্রে এবং দীর্ঘ একরকমের ব্যবস্থাপনা থেকে একটা সঠিক ব্যবস্থাপনার দিকে কি কোনো রকমের আসলে নির্দেশনা করতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার? আমি বলবো পেরেছে। আপনি সহজ যদি একটা শব্দে চান, তারা পেরেছে। কিন্তু একটা সিস্টেম থেকে যখন অন্য সিস্টেমের দিকে যায়, এই পরিবর্তনটা সবসময় কিন্তু সংবেদনশীল। এখানে সরকারকে যেমন সংবেদনশীল হতে হবে, একই সঙ্গে যারা জনগণকে কিন্তু সংবেদনশীল হতে হবে। কিরকম? এখন আমরা একটু দেশের মধ্যে একটা বাউল গান নিয়ে কিন্তু বেশ একটা কথাবার্তা চলছে। একজন বাউল শিল্পীকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তাদের পক্ষে একজন বলছেন, তার বিপক্ষে কিছু লোক বলছেন। সব মিলিয়ে দেখুন, আমাদের বাংলাদেশ কিন্তু খুব একটা ইউনিক একটা আমরা মানুষ। কিরকম? ধরুন আমার কথাই বলি, স্বাধীনভাবে চলা মানুষ বলতে পারি না, নানা ধরনের মানুষ মিলে আমরা, ধরেন আমার কথাই যদি বলি, আমি একজন মুসলমান, আমি একজন বাংলাদেশি, আমি একজন বাঙালি, আমি একজন গান শুনতে খুব ভালোবাসি, একই সঙ্গে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। এটা কিন্তু বাংলাদেশের মতো দেশেই সম্ভব, এবং মিক্স অফ মেনি থিংস। এবং এই সব জায়গাতে কিন্তু আমাদের সকলকে খুব সংবেদনশীল হয়ে চলতে হবে। এই সংবেদনশীলতাটা আমরা দেখাতে পারছি কিনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এখন অনেকেই কিন্তু মনে করছেন যে না, এখন একটু গানটা গেতে গেলে একটু সাবধানে গেতে হবে, আসলে গানটা গাবো কিনা, এই জাতীয় কিন্তু একটা ভয় মানুষের মধ্যে কাজ করছে। এই ভয়টা থাকার কথা নয়, ভয়টা থাকতে পারে না। আমি যদি এখানে যোগ করে দিই, তার মানে আসলে আমরা মানুষের প্রতি, তার আচরণের প্রতি যে মানে কতখানি শ্রদ্ধাশীল হওয়া উচিত, সেই ব্যাপারটা নিয়ে কি আসলে প্রশ্ন উঠেছে, আপনি বলতে পারেন? ওঠা উচিত,
এবং বর্তমান যে অবস্থায় আছে সেখানে প্রশ্নটা ওঠা অবশ্যই জরুরি। কারণ আপনি যদি দেখেন, আমি ইরানের রেভলিউশনের কথা বলি, 1 মিনিট সময় দেন আমাকে। ইরানের রেভলিউশনটা করলো কিন্তু একটা বামপন্থী আলী শরীয়তির নেতৃত্বে হলো, কিন্তু 2 বছরের মধ্যে কিন্তু এটা কট্টর ইসলামিকপন্থী একটা দল ইরানের ক্ষমতায় চলে এলো। সো বাংলাদেশে আমরা কিভাবে আগাবো, কিভাবে সামনের দিকে আগাবো, আমাদের মানবাধিকারের চেহারাটা কীরকম হবে? মানবাধিকার কিন্তু মানে আমাদেরকে পশ্চিমারা যে চেহারা চিনিয়ে দিচ্ছে আমাদের, যে সে চেহারায় মানবাধিকার হতে হবে সেটা কিন্তু না, মানে একদমই আসলে বুকিশ হতে হবে ব্যাপারটা। কিন্তু আমাদের দেশের জন্য যে মানবাধিকারটা আমরা কিভাবে আমাদের দেশটা ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি। যেমন আমি একটু সত্যি আরেকটু ডাইগ্রেস করি, যেমন ধরেন বাংলাদেশে এই আমি গত পরশু পেপারে দেখলাম আমরা নাকি বায়ু দূষণের বিশ্বের মধ্যে এখন 1 নম্বর। শিকাগো ইউনিভার্সিটির সাম্প্রতিককালে একটা গবেষণা এসেছে, সেই গবেষণায় বলা হয়েছে যে বাংলাদেশে যদি আপনি থাকেন, আপনি যদি আমেরিকায় থাকতেন তার চেয়ে 7 বছর কম বাঁচবেন। সুতরাং আপনি কিন্তু এই দেশ আপনার 7 বছরের জীবন আয়ু কমিয়ে দিচ্ছে, তাহলে আপনি একটা রাইট টু লাইফ না, সেটা নিয়ে আমরা কি করেছি? আমাদের তো এতদিন শুনে এসেছি যে সরকার কিছু করছে না বলে আমাদের এই অবস্থা, আমাদের বায়ু দূষণ। তো এই সরকার কি করেছে? আমি তো কোনো পজিটিভ পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সাথে আমি আসলে একজন মানুষ হিসেবে আমার জায়গা থেকে আমি কি করেছি, আমার সমাজের প্রতি যে, রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব, সেটাও তো একটা বড় প্রশ্ন। সেটাও দায়িত্ব। মানে আমি যদি এখন যাচ্ছি, আমি এই বায়ু দূষণটা বন্ধ করার জন্য আমি কি ইফেক্টিভ ব্যবস্থা নিচ্ছি? সব দায়িত্ব কি সরকারের? না, সব দায়িত্ব সরকারের না। আমাদের মানুষ হিসেবে যখন আমরা আমাদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে করতে পারবো, তখন বলতে পারবো হ্যাঁ আমি আমার দায়িত্ব করেছি, সরকার দায়িত্ব করেছে কিনা আমি এখন সরকারকে প্রশ্ন করবো। এখন সরকারকে আমি প্রশ্ন করেই যাচ্ছি, তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ, আমি কি ভালো? এই প্রশ্নটা থাকলো ভাইয়ের কাছে। অনেক অনেক ধন্যবাদ, আপনি চমৎকার করে বলেছেন। এই যে আসলে যে আমি কি ভালো, আমরা মানুষ হিসেবে আসলে নিজের কাছে নিজের, আমরা বলি না যে মানুষের, এমনকি আমরা অনেকেই দেখে থাকবো যে আমাদের সিএনজি ট্রাকের পেছনে বড় বড় করে লেখা যে বিবেক হচ্ছে মানুষের সব থেকে বড় আদালত। মানবাধিকার প্রশ্নে আমরা কি আসলে নিজেকে প্রশ্ন করি যে আমি একজন সঠিক মানুষ হিসেবে আমার অধিকার সহ অন্যের অধিকার নিশ্চিতের জন্য সচেতন কিনা? আপনি সচেতন কিনা? জি, আমি ধন্যবাদ, বেশ সাদকে ধন্যবাদ জানাই। আসলে আমি কোরআন শরীফ থেকে যদি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে দুজকের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। এখন আমি যদি এটা থেকে ধরি, তুমি নিজে সকল ধরনের প্রবলেম থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। দুজক মানে অন্ধকার, তুমি নিজে অন্ধকার থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। এখন প্রথমত আমাদের ভিতরে শ্রদ্ধাবোধ, ভিন্ন মত, ভিন্ন পথের লোককে আমরা রেসপেক্ট করতে পারছি না, এটা একটা ইস্যু। এবং এটা ডিবেট ইস্যু নয় শুধু, এটা এখন আমাদের কারেন্ট ইস্যু। একটা লোক যতক্ষণ পর্যন্ত আমার পক্ষে থাকে, আমার মতের পক্ষে থাকে, ততক্ষণ পর্যন্ত সে ভালো। আর যখনই সে একটা সঠিক কথা বলে বা আমার মতের বিপক্ষে যায়, তখন সে খারাপ। এখন এটা আমাদের মানে মগজে ঢুকে গেছে। আমার সাথে না মিললেই সে খারাপ, সেটা খারাপ, আমরা একটা ট্যাগ দিয়ে দিচ্ছি, ট্যাগ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের দেখেন এই মুহূর্তে আরেকটা ট্যাগ, ফেসিবাদ। আমি যাকে খুশি তাকে ট্যাগ দিয়ে দিচ্ছি। যখন আমি পারছি না, যখন আমি সক্ষম, তখন আমি ট্যাগ দিয়ে আমি তাকে গাল করার চেষ্টা করছি। এটা মানবাধিকার লঙ্ঘন। আমাদের মানবাধিকার আমরা কি চাই? হত্যা, যৌন নিপীড়ন, লুটতরাজ, অথবা আবাসিক ভবনে অগ্নিসংযোগ করা, অথবা আমাদের যে জাতিগত দাঙ্গা বা ধর্মীয় দাঙ্গা, অথবা লিঙ্গভিত্তিক সহিংসতা, এই সহিংসতার ক্ষেত্রে রাষ্ট্র কী করবে? ন্যায় বিচার করবে তার নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে, আইনি প্রক্রিয়ার মধ্যে, নট মব জাস্টিস। মানবাধিকারের জন্য এটা একটা বড় ইস্যু, এবং এগুলো কিন্তু কারেন্ট ইস্যু। আমরা এগুলো নিশ্চিত করতে না পারলে কিন্তু আমার কাছে নির্বাচন মানে হচ্ছে সুষ্ঠু নির্বাচন। নির্বাচন বলতে আমি মনে করি সুষ্ঠু নির্বাচন। তাহলে আমি যদি এগুলো নিশ্চিত করতে না পারি, আমি যদি আইন প্রতিষ্ঠা করতে না পারি, আমি কিন্তু সুষ্ঠু নির্বাচনের দিকে দাবি দিতে পারবো না। আর যদি নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ না হয়, তাহলে মানবাধিকারের প্রশ্ন তো অবান্তর, গণতন্ত্রই আসবে না। আমি আবার বলি, যদি সঠিক অর্থে গণতন্ত্র আসে, যদি সঠিক অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আলাদা কোনো আন্দোলন করতে হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে মানবাধিকার স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। খুব চমৎকার বলেছেন। আমি এই সূত্রে মোহাম্মদ রিয়াজউদ্দিন আপনার কাছ থেকে আসতে চাই। আপনি যেহেতু মানবাধিকার খবর নামের পত্রিকার সম্পাদক, এবং আমরা যদি দেখি যে
পত্রপত্রিকার লেখার ব্যাপারটা একটা সময় ছিল যে যারা সমাজের একটি বিশেষ শ্রেণীর মানুষ, সাংবাদিক বা প্রথিতযশা ব্যক্তি, তারা লিখতেন। এখন আমরা জানি যে সামাজিক মাধ্যম আসাতে আমরা সবাই নিজের মনের ভাব খুব সহজে প্রকাশ করছি, কিন্তু সেটা করতে গিয়েও কি আসলে আমরা অন্যের মানবাধিকার লঙ্ঘন করছি না? অন্যকে নানা রকমভাবে অসম্মানসূচক আচরণ প্রকাশ করছি না? জি, ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই আমরা যত্রতত্র মানে মিডিয়া দেখেন, মাল্টিমিডিয়া, সোশ্যাল মিডিয়াতে এখন মানে বিশ্বস্ত যে চ্যানেল বা পত্রিকাগুলো আছে তার চাইতে দ্রুত আগে সরে যাচ্ছে এই খবরগুলো। এই খবরগুলো সত্য যাচাই বাছাই, হ্যাঁ, এটা যাচাই বাছার তার সুযোগ পাচ্ছে না মানে যারা এইগুলা দেখছে সোশ্যাল ওয়ার্ক মিডিয়া। কিন্তু যখন আপনি একটা বিশ্বস্ত পত্রিকা, সমাজে যে প্রতিষ্ঠিত পত্রিকা, প্রতিষ্ঠিত চ্যানেল, তাদের সংবাদগুলো তারা কিন্তু যাচাই বাছাই করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভুল যে করে না তা না, হয়তো কিছুটা হলো ভুল হয়, কিন্তু ভুলের পরিমাণ কম। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া যেভাবে আপনার একটা সংবাদকে ছড়াই দিচ্ছে, এটা সত্য না মিথ্যা এটা যাচাই বাছাই করে না, এটা গভর্নমেন্টও দেখে না, না দেখার কারণে এটা দ্রুত মানে ছড়িয়ে যাচ্ছে, মানে মিথ্যা সংবাদ প্রচার হচ্ছে। তো এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষ সামাজিক জীব, সমাজের মধ্যে বসবাস করা এটা তাদের অধিকার। তো এখন আমরা যদি সমাজকে বিশৃঙ্খলা তৈরি করি মিথ্যা তথ্য দিয়া, ভুল ভ্রান্তি দিয়া, তাহলে এটা আমাদের সংবাদ প্রাপ্তির যেমন অধিকার আছে, আবার সংবাদ বর্জন করার অধিকার আছে। তাহলে সেই সব মিডিয়া, সেই সব সোশ্যালি আমরা বর্জন করলেই তখন আস্তে আস্তে তারা এই কমে আসবে আমি মনে করি। আর এটা দেখার দায়িত্ব সরকারের যে উইংসগুলো আছে, যেমন মেইন উইংস জাতীয় মানবাধিকার কমিশন। আজকে দেখেন 1.5 বছর ধরে, প্রায় 2 বছর হতে চললো, ইনঅ্যাক্টিভ, কোনো চেয়ারম্যান নেই, মেম্বার নেই, কেউই নেই ওখানে। আমি মাঝে মাঝে যাই, দেখি একজন পিয়ন বা একজন অফিস সহকারী দিয়ে অফিস চলছে, কোনো অভিযোগ নিতে পারছে না। এই ব্যাপারে যদি বলেন যে আসলে আমরা এরকমের যখন বলছি যে আমরা নতুন একটা বাংলাদেশ, যেখানে আমরা সব রকমের যে অব্যবস্থাপনা সেটা থেকে ঘুরে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি বা করব, সেই অভিলক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার কমিশনের মতো এমন গুরুত্বপূর্ণ একটি কমিশনকে কেন সঠিকভাবে পরিচালনা করতে পারলো না, এইটা আপনি কিভাবে দেখছেন? জি, আমি এটা এই ব্যাপার নিয়ে বর্তমান আইন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলছি, তারপর আরও কয়েকজন উপদেষ্টার সাথে আমি কথা বলছি। তো তাদের মতামত এটা সময় মতন জাতীয় মানবাধিকার কমিশন গঠন হবে। এটা অলরেডি আপনারা হয়তো জানেন যে এটা নিয়ে একটা আইনও পাশ হয়েছে, তো খুব শীঘ্রই এটা বাংলাদেশে চালু হয়ে যাবে। কিন্তু এটা কতদূর হবে, কবে হবে, এটা ততদিনে বাংলাদেশের মানবাধিকার, মানুষের অধিকার নিয়ে কথা বলার যে মেইন যে ভূমিকা পালন করবে জাতীয় মানবাধিকার কমিশন। ধরেন আমি আজকে মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক, 12 বছরের পত্রিকা চলছে, এই টমি যে ভাই একটা মানবাধিকার সংগঠন চালান, এই যে আমার ব্যারিস্টার সাদাত ভাই উনি আইন নিয়ে কাজ করেন। তো এখন আমরা কার কাছে অভিযোগ জানাবো? এই মেইনলি তো জাতীয় মানবাধিকার কমিশন, সমস্যাটা আসলে তুলে ধরবো কোথায়? তো ওখানে সরকারের উইংস মেইন হলো জাতীয় মানবাধিকার কমিশন, সেটাই নেই। জি, উনি শেষ হলে আপনি নিশ্চয়ই যুক্ত। তো সেই জাতীয় মানবাধিকার কমিশনই নেই, তাহলে সরকারের আমি মনে করি এখানে জাতীয় মানবাধিকার কমিশন নেই, এখানে সরকার উদাসীনতা আছে। এর আগে জাতীয় মানবাধিকার কমিশন যারা কাজ করছে তারা আমলা দিয়ে কখনো মানবাধিকার কমিশন হতে পারে না, তারা মানবাধিকার। এটা একটা চমৎকার প্রশ্ন আপনি তুলেছেন যে আমলা দিয়ে মানবাধিকার প্রশ্নে আসলে সঠিকভাবে কাজ করা সম্ভব নয়। সেই জায়গা থেকে আপনি বোধহয় যুক্ত করতে চাচ্ছেন কিছু? জি জি, আমি যুক্ত করতে চাচ্ছি জাতীয় মানবাধিকার কমিশন যে প্রতিষ্ঠার ইতিহাসটা। 2001-কে যখন আমরা 2001 থেকে আন্দোলন করি, রাস্তায় পজিশন করি, মানববন্ধন করি, আমি ইমার্জেন্সি ব্রেক করেছি, রাষ্ট্রীয় কমিশন প্রতিষ্ঠা করা দরকার। ইমার্জেন্সি টাইম 2007-এ ব্রেক করেছি, মিস্টার মনুষণ থেকে শুরু করে অনেক কথা বলেছি। গভর্নমেন্ট একটা মানবাধিকার কমিশন করেছে, কিন্তু আসলে এটা মানবাধিকার কমিশন নয়। আমি আবার বলি, জাতীয় মানবাধিকার কমিশন কোনো মানবাধিকার কমিশন নয়। আমি আবার বলি, জাতীয় মানবাধিকার কমিশন কোনো মানবাধিকার কমিশন নয়। জাতীয় মানবাধিকার কমিশন হচ্ছে গভর্নমেন্টের অপকর্মকে রক্ষা করার জন্য একটা কমিশন, যে আমি মানবাধিকার লঙ্ঘন করবো আর জাতীয় মানবাধিকার কমিশন বলবে না ঠিক আছে, এটা ঠিক আছে, এটা সুযোগেই। এ কারণে আমি দায়িত্ব নিয়েই বলছি। এবং 2008 থেকে শুরু করে অদ্যাবধি জাতীয় মানবাধিকার কমিশনের যত অ্যাক্টিভিটিস আছে, কোনো অ্যাক্টিভিটিস মানবাধিকারের পক্ষে যায়নি। আমি কোট করে বলছি, আমাদের ডক্টর মিজানুর রহমান স্যার যখন চেয়ারম্যান ছিলেন, এটা আমাদের আন্দোলনের কারণ হয়েছে। জাস্টিস আমিন চৌধুরী যখন চেয়ারম্যান ছিল, তারপরে আমি আন্দোলন করেছি যে এই কমিশন পরিবর্তন করা দরকার। আমার আন্দোলনের কারণেই ডক্টর মিজানুর রহমান স্যার চেয়ারম্যান হয়েছে। আমি স্যারকে প্রশ্ন করেছিলাম, স্যার
আপনি দায়িত্ব নিয়ে আপনার মতো লোক, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইন বিভাগের শিক্ষক, কিছু করতে পারছেন না। স্যার আমাকে যে উত্তরটা দিয়েছে সেই উত্তরটা আমি এখানে বলবো না, এটা যেহেতু উনি ওখানে ছিলেন। আমি শুধু এটুকু বলি যে যদি রেভিনিউ আসে গভর্নমেন্টের কাছ থেকে, আমি বেতন নিব গভর্নমেন্টের, আমি যার কাছ থেকে বেতন নিব, আমি যার চাকরি করি, আমার যে প্রভু মাস্টার, তার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নাই। এবং তিনি একটা কথা দায়িত্ব নিয়ে বলেছেন যে আমি যা কিছু আমার কাছে রিকমেন্ডেশন করা, আমি রিকমেন্ডেশন করার পরে ফাইলটা কই যায় আমি নিজেও জানি না। এই হচ্ছে আমাদের জাতীয় পদক কমিশন। তাহলে এটাকে ডিফাইন করার জন্য কি দরকার ছিল আমি বলি। এখন আমি এই বিষয়ে কথা বলতে চাই নাই। কেন চাই নাই? কারণ হচ্ছে এখন আমরা যে গভর্নমেন্টটা আছি, এটাকে আপনি বলছেন অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, আর সমাজবিজ্ঞান বলছে, আমি বলছি, আমাদের কর্মী হিসেবে দায়িত্ব নিয়েই বলছি, এটা হচ্ছে অলিগার্কি। এটা হচ্ছে অলিগার্কি। তো এই অলিগার্কি এই গভর্নমেন্ট, ইনস্টিটিউট গভর্নমেন্ট, তার কিছু করার নাই। এখানে ডক্টর আসিফ নজরুল কেন কেউ কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে একটা কিছু করতে পারবে না। আমি এখানে থামিয়ে আপনাকে আমি ব্যারিস্টার ওমর সাদত আপনার কাছে আসতে চাই। যেভাবে মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি বললেন যে সরকারের কাজকে ঢাকার জন্য অনেক সময় জাতীয় মানবাধিকার কমিশনকে ব্যবহার করেছে, অথবা আসলে অন্তর্বর্তীকালীন সরকার একই রকমভাবে এখানে কেউ কিছু করছে না। কিন্তু আপনার কি মনে হয় যে বাংলাদেশে আমরা যদি দেখি বিভিন্ন রকমের যে নন গভর্নমেন্ট ইভেন যেসব অর্গানাইজেশনগুলো আছে যারা মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ করছে, এবং সাথে আরেকটি বিষয়ে যেটি বলেছেন যে আমলা দিয়ে মানবাধিকার নিশ্চিত করা সম্ভব নয়, কিন্তু আমলা বলি আমরা, বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের যারা অফিসিয়ালস বলি, সবাই তো আসলে একটা প্রশ্নে ওই যে প্রথমে আমাদেরকে ফিরে যেতে হবে যে আমরা সৃষ্টির সেরা মানুষের যদি মানুষের ভিতরে মানবিক ওই যে ফিলসফির কথা যেটা আসে যে না টাচ করে, তাহলে আসলে কি সিস্টেম দিয়ে কি শুধুমাত্র মানবাধিকার নিশ্চিত করা বা আইন দিয়ে মানবাধিকার নিশ্চিত করা সম্ভব? আপনি মানে একজন বিজ্ঞ আইনজীবী হিসেবেও নিশ্চয়ই এটা বলবেন। না, আমাদের যে সংবিধানটা হলো, সংবিধান কি? সংবিধান হচ্ছে একটা আইডিয়াল যে আমি এই জিনিসটা করার চেষ্টা করব। ধরেন আগে মানে আইনের সৃষ্টি হলো কেন? ধরেন আগে আপনার সঙ্গে বা আমার সঙ্গে ভাইয়ের একটা ঝগড়াঝাটি কিছু একটা হলো, আমরা রাস্তায় দুজনের সঙ্গে মারামারি করলাম। এই জিনিসটাকে গ্র্যাজুয়ালি কি হলো যে ঠিক আছে মানে বিরোধটাকে নিষ্পত্তির জন্য আমরা একটা কোর্টের ব্যবস্থা করলাম, আইনের ব্যবস্থা করলাম। ঠিক একই প্রক্রিয়াতে ইউনাইটেড নেশনস করা হলো, আমাদের জন্য বিভিন্ন ধরনের কনভেনশন করা হলো, ঠিক একই কিছু হিউম্যান রাইটস ক্রিয়েট করা হলো যে এইগুলো আমাদেরকে করতে হবে। সেই প্রক্রিয়াতে কিন্তু আমরা আইডিয়ালগুলো তৈরি করেছি। একটু গল্প বলি। সে সময় ছিল যে আমরা ছোটোবেলায় একটা ইংল্যান্ডের একটা নাটক দেখতাম, সেটার নাম ইয়েসমিনস্টার। তো সেখানে মন্ত্রী তার সেক্রেটারিকে বলছেন, সেক্রেটারি নাম ছিল হামফ্রে, বলে হামফ্রে উই ওয়ান্ট ওপেন গভর্নমেন্ট। তো হামফ্রে ছিল আমলা, সে বলছে মিনিস্টার, জি ইয়েস মিনিস্টার, উই ক্যান হ্যাভ ওপেন গভর্নমেন্ট বাট নট অ্যাট দ্য সেম টাইম। অর্থাৎ ওপেননেস হবে, গভর্নমেন্ট হবে, বাট নট অ্যাট দ্য সেম টাইম। এই আওয়ামী লীগের সময়েও ওই মানব অধিকার হবে বাট নট একসঙ্গে না, অধিকার থাকবে মানব থাকবে কিন্তু একসঙ্গে মানব অধিকার হবে না। এই ছিল আগের সরকারের অবস্থা। তো বর্তমান সরকারের সময় আপনাকে কিন্তু সরকারকে একটা ক্রেডিট দিতে হবে, কি এই সময় কিন্তু কেউ বলতে পারবে না যে গুম হয়েছে, খুন হয়েছে। বিরোধী দলের যাদেরকে এখন জেলের মধ্যে আছে তারা কিন্তু কেউ কোর্টে এসে বলতে পারবে না যে তাদেরকে ভিতরে নিয়ে মারধর করা হয়েছে বা তাদেরকে অত্যাচার করা হয়েছে, এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা শুনি নাই এখন পর্যন্ত। সুতরাং এই ক্রেডিটটা তাদেরকে দিতে হবে, হয়নি। আপনি কিন্তু দেখবেন একটা বিশাল কাজ হয়েছে, এটা আমি আইনজীবী হিসাবে আমি ভেরি সো প্রাউড অফ ইট, যে আমাদের বিচার বিভাগটা আলাদা হয়ে গেছে, নির্বাহী অংশ থেকে বিচার বিভাগ আলাদা হয়েছে। এটা কিন্তু গত 55 বছরের একটা অন্যতম বড় একটা অর্জন এই সরকারের। ইউ হ্যাভ টু গিভ দেম ক্রেডিট ফর দ্যাট। সেই প্রক্রিয়াতে আপনি যদি বলেন আমরা যে সৃষ্টির সেরা জীব, সেখান থেকে এর পরবর্তী ধাপে আমাদেরকে আগাতে হবে যে আমাদের বৈষম্যের মূল শিকার কারা। আমি আমার পুরনো কথা ফেরত যাই, আমাদের বৈষম্যের মূল শিকার হচ্ছে যারা গরিব, যারা বস্তিবাসী, যারা রিক্সা চালায়, তারা কিন্তু আমাদের বৈষম্যের মূল শিকার। একদম সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া মানুষটা কিন্তু আমাদের বৈষম্যের সবচেয়ে বড় শিকার। এবং তারা মানবাধিকার যত ক্ষুণ্ণ হয় তাদের ক্ষেত্রে, এই যে বললাম যে ধরেন বায়ু দূষণের কথা, বায়ু দূষণে আপনি কিন্তু আজকে এসি রুমের মধ্যে বসে খুব সুন্দর আলোচনা করছি, কিন্তু যার সামর্থ্য আছে একটা এয়ার পিউরিফায়ার দিয়ে কিন্তু সেটাও করার ম্যানেজ করে ফেলছে সে। কিন্তু আমার যে ভাইটা রিক্সা চালাচ্ছে এই ধোঁয়ার মধ্যে দিয়ে, সে কিন্তু গড়ে 7 বছর কমে, তার কিন্তু 15 বছর আয়ু কমে যাচ্ছে। তার মানবাধিকারের ব্যাপারে আমরা কি করছি? কিছু করছি না। যতক্ষণ পর্যন্ত না আমার যে সমাজের যে নিম্নতম স্তরের মানুষের জন্য যদি আমরা কাজ করতে না পারি,
তার মানবাধিকারটা, ন্যূনতম মানবাধিকারটা যদি আমরা সংরক্ষণ করতে না পারি, তাহলে আপনি যেটা বললেন, আমরা কিন্তু আশরাফুল মাখলুকাত হব না, আমরা সৃষ্টির সেরা জীব হব না, আমরা মানুষ নামের অপমান হব। অনেক ধন্যবাদ। আমি আবার আসতে চাই মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি। এই যে আসলে আপনি তাত্ত্বিক যে ব্যাপারটা বলেছেন, যেটা হয়তো আমাদের বেশিরভাগ মানুষই ওইভাবে ভাবেই না যে তার যে অধিকার এবং একইভাবে তার সমাজের তার প্রতিবেশী বা তার পাশে থাকা আরেকজন মানুষের যে অধিকার, সেও একইভাবে সেই অধিকারের রাখে। এবং আমরা এখন যদি দেখি যে দিনকে দিন মানুষের প্রতি আমরা ভীষণভাবে বাক্যে বলেন, আচরণে বলেন, অনেক বেশি, আমার কাছে মনে হয় এটা অমানবিক যে আমার কথা দ্বারা আমি কাউকে কষ্ট দিচ্ছি, আচরণ দ্বারা কষ্ট দিচ্ছি। এছাড়া অন্যান্য বিষয় তো আছে। এইটাকে আপনি যদি তাত্ত্বিক ফিলসফির জায়গা থেকে বলেন যে এখান থেকে উত্তরণের জন্য আমরা কি করতে পারি? আমরা তাত্ত্বিক প্রতিযোগিতা জায়গায় গেলে আপনাকে আগে আমাদেরকে অধ্যয়ন করতে হবে ক্লাস কনফ্লিক্ট। এখন আমি নিজেও বা আমরা যারা, আমাদের বাংলাদেশে কিন্তু কোনো বুর্জোয়া সোসাইটি নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেকে বলে যে বাংলাদেশটা বুর্জোয়া দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বাংলাদেশে কোনো বুর্জোয়া সোসাইটি নাই, কারণ বুর্জোয়া হইতে হলে প্রথম যে বৈশিষ্ট্য, তার একটা ব্র্যান্ড লাগবে। বাংলাদেশে কোনো পুঁজিপতির ব্র্যান্ড নাই, তারা হচ্ছে কমিশন ব্যবসায়ী, আর হচ্ছে লুমফেন সমাজবিজ্ঞানের ভাষায়। তারা হোটেল সেরাটনে অথবা সোনাগাঁয়ে বসে কমিশন বিজনেস করে, কিন্তু এর নিজের কোনো ব্র্যান্ড নাই, যেমন বাটা নাই, এর নিজের কোনো ব্র্যান্ড নাই যে ব্র্যান্ড দ্বারা সে ইস্টাবলিশ, সে হচ্ছে বুর্জোয়া। তাহলে বুর্জোয়াজি অলওয়েজ তার যে লোয়ার ক্লাস, মানে শ্রমিক শ্রেণী, তো শ্রমিক শ্রেণীকে সে ডোমিনেট করে রাখে। কার দ্বারা? আমার দ্বারা। আমি তো লুম্পেন, আমি প্রতিনিধিত্ব করছি সমাজের রুটলেস মানুষের, প্রান্তিক লেভেলের মানুষের, কিন্তু আমি কাজ করছি বুর্জোয়া সোসাইটির। আসলে এত শর্ট টাইম আমি ব্যাখ্যা দিয়ে বুঝাতে পারবো না। যে বিষয়টা হচ্ছে আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমি প্রতিনিধিত্ব করব প্রান্তিক লেভেলের, কাজও করবো প্রান্তিক লেভেলের। এবং সে কারণে আমি জাতীয় অর্গানাইজেশন ডিক্লেয়ার দিয়েছি যে ফরেন কোনো ফান্ড আমরা নিই নাই। আমি অনেক অপরচুনিটি ছিল, আমি বলছি আমি যদি কাজ করি ব্রিটিশ অ্যাসপেক্টের কাজ, যদি করি আমি বাংলাদেশের প্রান্তিক মানুষের, টাকা দিয়ে প্রান্তিক মানুষের। সাস অ্যান এক্সাম্পল, আমার একটা প্রোগ্রাম, একটা কর্মসূচি বাস্তবায়ন করতে আমার যদি প্রয়োজন 16 কোটি টাকা হয়, 16 কোটি মানুষ যদি আমাকে 1 টাকা করে দেয়, আমি 16 কোটি টাকা পাবো, আমার প্রকল্প বাস্তবায়িত হয়ে যাবে। এখন আমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে যে ওই 16 কোটি মানুষের আস্থা জায়গাটা তৈরি করতে হবে যে তামিজিকে জায়গাটা 1 টাকা দিলে সেই টাকাটা সঠিক কাজে ব্যবহার হবে। ওই জায়গাটা আস্থা তৈরি করার দায়িত্বটা আমার, এটা ওদের না। তার আগে প্রথমত যারা মনোযোগ করি, আমরা কাজ করি, আমাদেরকে সেই আস্থা জায়গাটা তৈরি করতে হবে, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের দেশে যত মানবাধিকার সংগঠন আছে, এরা যদি এদের এই যে বাই লজ আছে, এদের যে রুলস রেগুলেশন আছে, তারা যে মেমোরেন্ডাম আর্টিকেলসটা দিয়ে তারা রেজিস্ট্রেশন করে, এটা 5% যদি মানে, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন 50% কমে যাবে অটো। এটা কেউ কাজ করছে না। হ্যাঁ, এটা আমরা প্রত্যাশা করি, এটা আমরা প্রত্যাশা করি, কিন্তু এই কাজটা আসলে কেউ করছে না। আর আমি এই ফাঁকে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, তাদেরকে ধন্যবাদ দিই। কেন ধন্যবাদ দিই জানেন? 1 নম্বর হচ্ছে বয়স, এখানে বসে কথা বলছি, এটা আমরা বলতে পারি নাই। এই যে কথা বলছি আমি এখন, এই যে আমি চিল্লে কথা বলতেছি, এটা কিন্তু মানবাধিকার, আমার অধিকার, কিন্তু এই অধিকারটা আমার গত 16 বছর ছিল না। এবং এটা অনেক ধন্যবাদ মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি, খুব চমৎকার করে আপনি অ্যাড্রেস করেছেন। আমরা আসতে চাই মোহাম্মদ রিয়াজউদ্দিন আপনার কাছে। আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে মানবাধিকার প্রশ্নে কাজ করছেন এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অনেক সময় যারা কর্মী হিসেবে যান, আটকা পড়েন এবং তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়, সেই প্রশ্নে আপনি কিন্তু অনেক মানুষকে চেষ্টা করেছেন সাহায্য করতে। আপনার সেই অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই যে আসলে এই রকমের ফাঁদ বলি বা এই রকমের অবস্থায় মানুষ আসলে পর্যবেসিত হয় কিভাবে, আপনার অভিজ্ঞতা? জি, চ্যানেলে আজকে মানবাধিকার বিষয়ক অনুষ্ঠান আয়োজন করছে। এরকম আয়োজন যদি অন্য অন্য চ্যানেল পত্রিকা করতো, তো এদেশে মানবাধিকার অ্যাওয়ারনেস, সচেতনতা যেটা, সেটা বৃদ্ধি পাইতো। এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হলে আমার মনে হয় দেশে থানা পুলিশ দরকার হইতো না। আপনার কি অধিকার, আমার কি অধিকার যদি জানা থাকতো, তাহলে আপনার রাস্তা আপনি চলতেন, আমার রাস্তা আমি চলতাম। আমার বাম সাইডে যাওয়ার কথা আর আপনার বাম সাইডে থাকার কথা, তাহলে আমাদের মুখোমুখি সংঘর্ষের কোনো সুযোগ ছিল না। কিন্তু আমরা মানবাধিকার কি জিনিস সেটা বুঝি না, বোঝানোর চেষ্টা করি না। এবং মিডিয়া আমরা যারা আছি, চ্যানেল বলেন, বিভিন্ন পত্রিকা বলেন, বা যে কোনো সোশ্যাল মিডিয়া, যদি মানবাধিকার পরে সচেতনতা বৃদ্ধি করা যাইতো, তাহলে আমার মনে হয় মানুষের ভিতরে মানবাধিকার মানবাধিকার শব্দটা কিন্তু ছোট্ট, কিন্তু এর ব্যক্তি অনেক, পরিধি অনেক। তো এইটাকে পরিধি থেকে আমাকে বাড়াইতে হবে। তা আপনি আমাকে বলছেন যে
আমি এই যে 12 বছর প্রত্যেকটা নারী শিশু উদ্ধার করি, এ পর্যন্ত 4 শতাধিক নারী শিশু উদ্ধার করেছি, উদ্ধার করে আইনি হাতে বা গার্জিয়ান অভিভাবক হাতে তুলে দিয়েছি। তো এই যে তুলতে যে আমাকে অনেক কঠোর পরিশ্রম দায়িত্ব নিতে হয়েছে, রিস্ক নিতে হয়েছে। আমি বলবো যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান আব্দুল সাইদ একটি স্টোরি বলছিলেন যে আমারই একটা অনুষ্ঠানে যে বাঘের মুখ থেকে খাবার কিনে আনা যায়, কিন্তু সুন্দরী মেয়েরা যদি পাচার হয়ে যায় তাদেরকে উদ্ধার করা বড় কঠিন, যে কাজটা মানবাধিক খবর করে বা মানবাধিক খবরের সম্পাদক করে। সেই কাজটা আমি দেশ বিদেশ থেকে বাঙালি কমিউনিটি যেখানে আছে, অধিকাংশ আমাদের দেশের মানুষ শিশু পাচার হয় ভারতে, যেহেতু পার্শ্ববর্তী দেশ, ভৌগোলিক থেকে আমরা ভারতের একদম পেটের ভিতরে। তো আমি এই নারী শিশু উদ্ধার করতে গিয়ে তাদের কেস স্টাডিগুলো যখন আমি স্টাডি করি, তখন দেখতে পাই তারা মারাত্মক অসহায়ত্ব জীবনযাপন করে, তাদের চাকরির প্রবলেম দিয়ে বা কাজের প্রবলেম দিয়ে, নানান প্রবলেম দিয়ে তারা দেশের বাইরে নিয়ে যাচ্ছে, ওখানে নিয়ে তারা যৌন কাজে হোক বা যে কোনো কাজে তারা ব্যবহার করছে। তো এটা যে কত বড় জঘন্য, সেখানে সংকটাপন্ন হয়ে পড়ছে, জীবন সংকটে তারা পালিয়ে বা যেভাবে হোক। আর আমরা যেভাবে হোক মেসেজ পাই, মেসেজ পাওয়ার পরে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা চালাই, সে এম্বাসির মাধ্যমে হোক, বাংলাদেশের গভর্নমেন্টের মাধ্যমে হোক, যেভাবে হোক আমি উদ্ধার করি। আপনি যদি আমার একটা কেস স্টাডি উদ্ধারের কাহিনী শোনেন তাহলে ওটা অনেক সময় লাগবে। এখন আরেকদিন কোনো একটা ইস্যু বলবো, আপনার চোখে পানি চলে আসবে। আমি দিতে চাই আপনাকে অবশ্যই, এবং আপনার মতো যারা আরো কাজ করছে মানবাধিকার প্রশ্নে, যারা অনেক বেশি সোচ্চার, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সে সময় দিয়ে চমৎকার একটি আলোচনা করার জন্য, এবং অবশ্যই ধন্যবাদ জানাতে চাই দর্শক আপনাদেরকে। এবং বলতে চাই যে মানবাধিকার প্রশ্নে আপনি আপনার অধিকার যেমন বুঝে নিতে সচেষ্ট থাকবেন, তেমনি আপনার পাশে থাকা যে মানুষটি তার অধিকার বুঝিয়ে দিতে আপনিও কিন্তু সবসময় সোচ্চার থাকবেন এবং মানুষের প্রতি শ্রদ্ধাশীল হবেন। অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য। থাকবেন এইভাবেই সব সময় চ্যানেল আইয়ের সব আয়োজনের সাথে।